তন্ময় ভট্টাচার্য প্রাক্তন উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন এবং সিপিআইএম এর ডিওয়াইএফআই এর নেতৃত্বে ছিলেন। তার বড় ভাই সমীর ভট্টাচার্য প্রয়াত হন 2018 সালের আজকের দিনে। তন্ময় ভট্টাচার্যের পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত করা হয় তাদের দোতলা বাড়ির নিচের ঘরে পরিবারের সহযোগিতায় গড়ে তোলা হয় এবং আজ যার শুভ উদ্বোধন হলো সমীর ভট্টাচার্যের স্মৃতি পাঠাগার, বরানগর নেতাজি কলোনি লোল্যান্ডের তন্ময় ভট্টাচার্যের বাড়িতে। তার বড় দাদা সমীর ভট্টাচার্যের অষ্টম বার্ষিকী মৃত্যু দিবসে সমীর ভট্টাচার্যের নামাঙ্কিত লাইব্রেরির শুভ উদ্বোধন করেন। সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক এবং প্রাক্তন সাংসদ মোহাম্মদ সেলিম। সমীর ভট্টাচার্য স্মৃতি পাঠাগার খোলা থাকবে সোমবার থেকে শুক্রবার সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত এবং শনি ও রবিবার সকাল 11টা থেকে 1টা পর্যন্ত। 163টি প্রকাশকের বই প্রায় 4336টি বর্তমানে বই দিয়ে এই পাঠাগারের পথ চলা শুরু হলো। আরও বই আছে যা এখনো পর্যন্ত নামানো হয়নি। এই উদ্বোধনের পরে সেই বইগুলো এখানে রাখা হবে এবং 163টি ডকুমেন্ট সহ ভারত এবং আন্তর্জাতিক ক্ষেত্রের কমিউনিস্ট আন্দোলন, বামপন্থী আন্দোলনের বিভিন্ন বই সহ রবীন্দ্র রচনাবলী, লেনিনের এবং কার্ল মার্কসের বিভিন্ন বই, মানিক বন্দ্যোপাধ্যায়ের বিভূতিভূষণের, বিদ্যাসাগর, শরৎচন্দ্রের বিভিন্ন বই এই পাঠাগারে থাকছে। মোহাম্মদ সেলিম প্রথমে সমীর ভট্টাচার্যের প্রতিকৃতিতে মাল্যদান করেন, তারপরে তার হাতে দুজন এলাকাবাসী তারা বই তুলে দেন এই পাঠাগারে রাখার জন্য। বক্তব্য রাখেন আজকের দিনে দাঁড়িয়ে পাঠাগার এবং বইয়ের প্রয়োজনীয়তা এবং এরপরেই আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে সমীর ভট্টাচার্য পাঠাগারের ফিতে কেটে উদ্বোধন করেন এবং পাঠাগার ঘুরে দেখেন মোহাম্মদ সেলিম। আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উদ্বোধক ছিলেন মোহাম্মদ সেলিম। এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম উত্তর 24 পরগনা জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য ঝন্টু মজুমদার, সিপিআইএম উত্তর 24 পরগনা জেলা কমিটির 3 সদস্য কিশোর গাঙ্গুলি, শানু রায় এবং ডাক্তার দীপ্তজিৎ দাস এবং প্রয়াত সমীর ভট্টাচার্যের পরিবারের লোকেরা। তার 2 ভাই তন্ময় ভট্টাচার্য ও মেজ ভাই অমিতাভ ভট্টাচার্য এবং তার সহ তার পরিবারের লোকেদের উপস্থিতিতেই আজকের এই পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধন হয় এবং তন্ময় ভট্টাচার্য ঘোষণা করেন এই পাঠাগার পরিচালনা করবার জন্য প্রবাল পোদ্দারকে আহ্বায়ক করে 5 জনের কমিটি করা হয়। তাতে থাকছেন সৌমি ভট্টাচার্য, দাম সমীর ভট্টাচার্যের মেয়ে, এছাড়াও থাকছেন মিঠুন কুণ্ডু, সাথী দাস, সৌরভ দে। কথা বাসি হলে ভালো। আমরা প্রথম থেকেই বলেছি ভোটার লিস্ট নির্বাচন কমিশন করে। নির্বাচন কমিশনের এখতিয়ার নেই যে সে নাগরিকতা ঠিক করবে। নাগরিকতা সংবিধান থেকে হয়। আমাদের মতো দেশে গণতান্ত্রিক যেখানে কাঠামো আছে, সংসদীয় ব্যবস্থা আছে, আমাদের সার্বভৌমত্ব যেটা সেটা হচ্ছে জনগণের, পিপলস। সেটা সংবিধানের প্রথম কথা হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। আমাদের এখানে একটা আগে কিছু হলে অমুকের অনুপ্রেরণা তমুকের অনুপ্রেরণা বলা হতো, কিন্তু আমাদের সংবিধানও বলা হয়নি যে জওয়াহরলাল নেহরুর অনুপ্রেরণায় বা গান্ধীজির অনুপ্রেরণায়, এমনকি স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রেরণায় বা শহীদদের অনুপ্রেরণায়। আমরা শুরু করেছি প্রথমে উইথ দ্য পিপল বলে। কিন্তু আমাদের এখানে আরএসএস, বিজেপি তাদের রাজনৈতিক তত্ত্ব হচ্ছে যে কোনো ফাসিস্টরা তাই করে, নাগরিকতা শব্দটাকে কন্ট্রোভার্সিয়াল করে। সেখানে মানুষ, দেশবাসী, নাগরিকতা, ভোটার, পাসপোর্টধারী, রেশন কার্ডধারী, নানান পরিচয় থাকতে পারে, কিন্তু সবটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সুপ্রিম কোর্টকে ধন্যবাদ, তারা এটা স্পষ্ট করেছেন। ভোটার লিস্টে নাম বাদ দিলে অসংখ্যবার এরকম হয়েছে, ভুলভাল হয়, নাম ভুল থাকে। আমারই ছেলের বাবার নাম হিসেবে আমার নাম ভুল লিখেছে, এটা নিয়ে হয়েছে লেখানো হয়েছে, আবার এসআই এর পরেও কিন্তু আবার ভুলই লিখে দিয়েছে। আমার ভোটার লিস্টে আমার নাম ঠিক আছে, কিন্তু ছেলের নামের সঙ্গে যখন বাবার নাম দিয়েছে তখন আমাকে একটা পদবি লাগিয়ে দিয়েছে, আমার পদবি নেই। তো এটা হচ্ছে ত্রুটি। তাহলে একটা ত্রুটিপূর্ণ ভোটার লিস্টকে মাধ্যম করে সে ঠিক করে দেবে কে দেশে থাকবে কে দেশে থাকবে না, কে রেশন পাবে কে পাবে না, কে অন্নপূর্ণ পাবে কে পাবে না, কে স্কুলে ভর্তি হবে কে স্কুলে ভর্তি হবে না, কে কেন। এটাকে বলে এক্সক্লুশন, বাদ দেওয়া। আরএসএস মানে, সংঘ পরিবার মানে, ফাসিস্ট মানে, তারা এক্সক্লুশনারি মেজার্স নেয়, বাদ দেয়। আর আমরা বলি ইনক্লুসিভ, অন্তর্ভুক্ত করতে হবে। যারা একজন অধিকারে পায়নি তাদেরকে বলা ইয়াদেরও পথে দিতে হবে, সাথে দিতে হবে অধিকার। আর ওরা মনে করে পথে মাঝে শুধু ছেড়ে দিতে হবে না, সীমানা পার করে দিতে হবে। এটা হচ্ছে কথা।
লাইব্রেরি করে বললাম, এটাই হচ্ছে বামপন্থার একেবারে বুনিয়াদী কথা। কারণ চেতনা যদি সঞ্চার করতে হয়, সচেতন করতে হয়, তাহলে জানতে হয়। কিন্তু যারা প্রশ্ন করতে বারণ করে তারা জানার অধিকার কেড়ে নেয়। আমরা যারা বলি সবকিছুকে প্রশ্ন করো, আমরা তো এই বাংলায় নবজাগরণের উত্তরসূরি। সেখানে শাস্ত্রকে পর্যন্ত প্রশ্ন করা হয়েছে। রামমোহন প্রশ্ন করেছিলেন বলেই সতীদাহ প্রথা বন্ধ হয়েছিল। বিদ্যাসাগর প্রশ্ন করেছিলেন বলেই বিধবা বিবাহ চালু হয়েছিল। রামমোহন বিদ্যাসাগররা বলেছিলেন বলেই নারী শিক্ষার প্রবর্তন হয়েছিল। কারণ আমরা রাজনীতি সাম্রাজ্যবাদকে প্রশ্ন করেছিল বলে, ইংরেজ শাসককে প্রশ্ন করেছিল বলে স্বাধীনতা আন্দোলন হয়েছিল। আর এখনকার শাসকরা মনে করে কোনো প্রশ্ন করা যাবে না। এই জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় যখন তুলে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে, গত কয়েক দশক ধরেই চালু হয়েছে, বিশেষত ১.৫ দশকে, তখন দাঁড়িয়ে আমরা এই পড়াশোনার চলন আরো বাড়াতে চাইছি। আমরা যেমন শুধু বুক স্টল করি, আমরা যেমন বই ছাপি, আমরা সেরকম বই পড়তে উৎসাহিত করি। এখানে বিশেষত তন্ময় এবং তার পরিবার, তারা সমীর ভট্টাচার্য আমাদের একেবারে বরানগরের পার্টির প্রথম যুগের নেতাদের মধ্যে একজন, যখন আঞ্চলিক কমিটির সম্পাদক হয়েছিলেন, তো সেখানে তার নামে যখন নামাঙ্কিত এই পাঠাগার করা হয়েছে, তার উদ্দেশ্য পরিষ্কার যে শুধু রাজনীতি মানে মিছিল, মিটিং, স্লোগান নয়। রাজনীতি মানে হচ্ছে আসলে দেশকে বোঝা, মানুষকে বোঝা, সমাজকে বোঝা, অর্থনীতিকে বোঝা, এবং তারপরে সেটাকে ব্যবহার করে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে মানুষের উপরে যে বোঝা চাপছে সেই বোঝাকে কমানো। যেভাবে পৌরসভাগুলো এবং পঞ্চায়েত যে অফিসগুলো পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে, কোটি কোটি মানুষ তো ইতিমধ্যেই পরিষেবা পাচ্ছে না, এই জায়গাটা নিয়ে কি করা উচিত? এটাই খুবই দুর্ভাগ্যজনক অবস্থা। ভোট হয়েছে বিধানসভা ভোট হলে রাজ্য সরকার ঠিক হয়, কিন্তু দেখা যাচ্ছে পার্লামেন্টে যারা ভোট করে আগে জিতেছিলেন, পুরসভায় জিতেছিলেন, পঞ্চায়েতে জিতেছিলেন, তারা সব চঞ্চল হয়ে উঠলেন, তারা সব বাড়ি ছাড়া হয়ে গেলেন, পাড়া ছাড়া হয়ে গেলেন, কাজকর্ম বন্ধ করে দিলেন, পদত্যাগ করছেন, দলত্যাগ করছেন, লুকিয়ে বেড়াচ্ছেন, ডিম খাচ্ছেন, অমলেট খাচ্ছেন। কেন হচ্ছে? তাহলে আমাদের দেশের ব্যবস্থা, সাংবিধানিক ব্যবস্থার কাঠামোটাকে দুর্বল করা হয়েছে। মমতা ব্যানার্জি এই পঞ্চায়েতি ব্যবস্থা, পুরো ব্যবস্থাকে ভোট লুটের মধ্য দিয়ে লুটেরাদের পঞ্চায়েত পুরসভা করার ফলে যে থ্রি টায়ার যে গভর্নেন্স ছিল সেটা বন্ধ করে দিয়েছেন। উনি বলছেন দুয়ারে সরকার, দুয়ারে যে পঞ্চায়েত ছিল, দুয়ারে যে পুরসভা সেটা তুলে দিয়েছিলেন, ব্যুরোক্র্যাটসদের দিয়ে সরাসরি চালাতেন, ডিএম, এসডিও, পিডিও দিয়ে চালাতেন। তারপরে বিজেপি জিতলো, তারা তো অন্য পথের প্রতীক নয়, একই পথের প্রতীক। সুতরাং নির্বাচিত যে সংস্থা আছে তার থেকে অধিকার নিয়ে তারা একেবারে কেন্দ্রীয় ভাবে বলছে, ডাবল ইঞ্জিন সরকার বলেছিল, কেন্দ্র সরকারও রাজ্য সরকারকে ঠিক হতে দেবে না, ওরা সব কেন্দ্র সিদ্ধান্ত নেবে। আজকে একটা কথা বললে কালকে একটা কথা বলাবে। আবার রাজ্য সরকার পঞ্চায়েত পুরসভা চলতে দেবে না, কারণ সবটা কেন্দ্রীভবন হবে। ফাসিস্ট মানে হচ্ছে একটা হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত হবে। আমরা চাই মানুষের পরিষেবা। এই বর্ষাকাল হবে, জল জমবে, এই যে মানুষ পঞ্চায়েত পুরসভায় যায় নানা রকমের সার্টিফিকেট, দলিল, কাগজপত্র সই সাবুত করাতে, এই যে বিভিন্ন ভাতা টাতা যা দেওয়া হয়, এগুলো একসময় কেন্দ্র সরকারের ছিল, আমরা লড়েছিলাম, কেন্দ্র থেকে রাজ্যের হাতে নিয়ে এসেছিলাম, সমস্ত ট্রান্সফার করা হয়েছিল স্কিমগুলো। আবার রাজ্য থেকে এগুলো বলা হয়েছিল বেশিরভাগটাই পঞ্চায়েত পুরসভা, যেহেতু তারা মানুষের কাছাকাছি থাকে। কিন্তু আসলে আমার দাদা এবং আমি নিজেও বরাবরই বইয়ের সঙ্গে যুক্ত, লেখালেখির সঙ্গেও যুক্ত। প্রচুর লিটল ম্যাগাজিন, প্রচুর পত্রিকা, প্রচুর বই দাদা কিনতো, আমি কিনতাম। এই সব মিলে আমাদের বাড়িতে বইয়ের একটা বিশাল সংগ্রহ। আপনারা যেটা দেখছেন এটা 4 ভাগের 3 ভাগ, বাকি 4 ভাগের 1 ভাগ এখনো উপরে আছে, যেটাকে আমরা নিচে সেট করতে পারি, তাই সেই সংখ্যাটা এখানে ধরা নেই। দাদার মৃত্যুর পরে আমার এই ভাবনাটা এসেছিল। প্রথম 2 বছর ভেবেছিলাম 5ম মৃত্যুবার্ষিকীতে, কিন্তু দাদার 5ম মৃত্যুবার্ষিকী সেটা হয়ে গেল কোভিড কাল 2023। স্বাভাবিকভাবেই সেই সময় পড়ার কোনো সুযোগ ছিল না। তারপরে 24 নানান কারণে হয়ে ওঠেনি, 25 হয়ে ওঠেনি। এবছর আমি একদম 3 মাস আগে থেকে ঠিক করে রেখেছিলাম এবছর আমি পড়বই। সেই জন্য বিশেষ করে কমরেড প্রবাল পোদ্দার আমি কৃতজ্ঞ ওর কাছে। ও প্রায় গত 3 মাস ধরে প্রতিদিন পরিশ্রম করে এই বইগুলোকে শর্ট আউট করা, তার নাম্বার সেট করা, এই সমস্ত কাজটা প্রবাল করেছে। এই লাইব্রেরি গড়ে উঠবার পেছনে সবচাইতে বড় কৃতিত্ব কমরেড প্রবাল পোদ্দারের। আমি পরামর্শ দিয়েছি, সহযোগিতা করেছি। যে বইগুলো উপর থেকে নিচে ইমিডিয়েট নামানো দরকার নামিয়েছি, সব নামাইনি। রবীন্দ্র রচনাবলী 18 খণ্ডে ওপরে আছে, বিভূতিভূষণ রচনাবলী 6 খণ্ডে ওপরে আছে, শরৎ রচনাবলী 4 খণ্ডে ওপরে আছে, এগুলো সব এখনো নিচে নামেনি।
আরো বহু বই, বিশেষ করে ইংরেজি বই বেশি, সেগুলো এখনো ওপরে আছে। আমার দাদাকে সম্মান জানানোর জন্য আমার কাছে মনে হয়েছিল যে বইয়ের সঙ্গে পাঠকের পরিচয় ঘটিয়ে দেওয়া, সেটাই বোধহয় দাদাকে সম্মান জানানোর সবচাইতে বড় উপায় হবে। আমার রাজনৈতিক জীবনের শুরু, অনুপ্রেরণা বলতে যা বোঝায়, সেটা আমার পরিবারে আমার দাদা, আমার মা, আমার সেজ মামা। এই সব কিছুর মধ্য দিয়ে এবং পরবর্তীকালে বইয়ের সঙ্গে সংযোগের মধ্য দিয়ে, মার্ক্সবাদ অধ্যয়নের মধ্য দিয়ে, মার্ক্সবাদী দীক্ষায় দীক্ষিত হওয়ার মধ্য দিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে আমার অত্যন্ত পছন্দের বিষয় হচ্ছে ইন্ডিয়ান মাইথোলজি। আমার ধারণা আমার লাইব্রেরিতে যত ইন্ডিয়ান মাইথোলজির বই আছে, খুব বড় বড় লাইব্রেরি ছাড়া আর কোনো এইরকম ছোট লাইব্রেরিতে বোধহয় এত মাইথোলজির বই নেই। এই মাইথোলজির প্রতি আমার আগ্রহটা নানান কারণে তৈরি হয়েছে, এবং ভারতকে চিনতে হলে, ভারতকে জানতে হলে, বুঝতে হলে ইন্ডিয়ান মাইথোলজি হৃদয়ঙ্গম করা দরকার বলে আমি বিশ্বাস করি। তার সঙ্গে কবিতা, গল্প, উপন্যাস, রাজনীতির বই, কার্ল মার্কস এঙ্গেলসের সম্পূর্ণ রচনাবলী, লেনিনের কালেক্টেড ওয়ার্কস 45 খণ্ডে, বিশ্বের শ্রেষ্ঠ রহস্য উপন্যাস, বিশ্বের শ্রেষ্ঠ কিশোর কাহিনী, বিশ্বের শ্রেষ্ঠ উপন্যাস, একদম সিরিজ ধরে ধরে এই সমস্ত কিছুর সংগ্রহ আপনারা এখানে দেখতে পাবেন। এই একেবারে আমার বাহাতে সুনীল গাঙ্গুলির পুরো সমগ্র এখানে আছে, শক্তি চট্টোপাধ্যায়ের পুরো সমগ্র এখানে আছে। এই সমস্ত কিছু মিলে আশা করব যারা পাঠক হিসাবে আসবেন তারা মানসিক তৃপ্তি এবং তাদের জিজ্ঞাসা পূরণ করবার ক্ষেত্রে অগ্রসর হতে